তিল ভর্তা কেউ কোনোদিন খেয়েছেন কিনা জানি না, আমরা খেয়েছি কয়েকবার। খুবই চমৎকার স্বাদের একটা রেসিপি। কিভাবে তৈরি করেছি সবকিছু দেখাবো আপনাদের। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির জন্য বাজার থেকে 2টা চারা ওঠানো নারিকেল এনেছিলেন গতকাল। নারিকেলগুলো পরিষ্কার করে ভেঙে কুড়িয়ে নেব। তো এই নারিকেলের চোবড়াগুলি রেখে দিচ্ছি ছোট ছোট করে কেটে। এগুলি দিয়ে ধূপ জ্বালাবো। নারিকেলের প্রচুর দাম। 2টা নারিকেল 300 টাকা দিয়ে এনেছেন। তবে আমার কাছে মনে হয় নারিকেলের দাম হলেও খারাপ নয়। কোনো কিছুই আমি ফেলি না, সব কিছু কাজে লাগাই। যেমন চোবড়াগুলি ধূপ জ্বালানোর কাজে ব্যবহার করব। প্রতিবার নারিকেল আনলে একটা নারিকেল হলেও আমি চোবড়াগুলি এভাবে কেটে পলিথিনে বেঁধে রেখে দেই। আজও 2টা নারিকেলের সব কিছু কোনটা কোন কাজে লাগাই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। নারিকেল 2টা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি, জায়গাটাও মুছে নিয়েছি। নারিকেলগুলো ভেঙে নিচ্ছি। 2টা বাড়ি দেওয়ার সাথে সাথে নারিকেলটা ভেঙে গেছে, তার মানে নারিকেলের ভিতরটা ভালো আছে। দেখা যাক। এই দেখুন কত গাঢ় নারিকেল আর ভালো আছে। এটা দেখি, এটা একটু বেশি সময় লাগছে ভাঙতে। এটার মালা মনে হয় একটু মোটা, তার জন্য। তবে এটাও ভালো আছে। নারিকেলের মালাটা একটু মোটা, তবে নারিকেলের ভিতরে গাঢ় আছে আর নারিকেলটা পচে নাই, ভালো আছে। বাজার থেকে সব সময় দেখে দেখে চারা ওঠানো নারিকেলগুলি আনতে হয়। চারা ওঠানো নারিকেল না হলে তেল ওঠে না। চারা ওঠানো নারিকেল হলে একেবারে নিশ্চিত। এটার শাঁসটা অনেক বড় হয়ে গেছে, তবে নারিকেলটা খুব ভালো। শাঁসটা কেটে নেব, আমরা 3 জনে ভাগ করে খেয়ে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। নারিকেলের জলটাও ছেঁকে পার্থক্যে দিয়ে দিলাম। ও সব সময় থাকে না ঘরে। যখনই আমরা নারিকেল ভাঙি ও অনেক সময় থাকে না, তাই আজ ইচ্ছে করে সকালবেলায় নারিকেলগুলো ভেঙে নিচ্ছি, যাতে ও একটু জল খেতে পারে, শ্বাস খেতে পারে। সবগুলো নারিকেল কুড়িয়ে নিলাম। ব্লেন্ডারের জগে অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। অনেকগুলো নারিকেল হয়েছে। এবার কুসুম গরম জল দিয়ে ব্লেন্ড করে নেব। নারিকেলের মালাগুলোতে এখনো অনেক নারিকেল আছে। এগুলো চামচ দিয়ে চেঁচে ভিন্নভাবে ফ্রিজে রেখে দেব। বিভিন্ন রান্নায় ব্যবহার করা যাবে। সব সময় আমি এরকমই করি। স্টিলের গামলার উপর পরিষ্কার কাপড়টা বিছিয়ে ব্লেন্ড করা নারিকেলটা নিয়ে নিলাম। একেবারে মিহি করে নিয়েছি। কি কারণে মিহি করে নিচ্ছি তারও একটা কারণ আছে। ভিডিওটি দেখতে থাকুন, তখনই বুঝতে পারবেন। বাকি নারিকেলটাও ওভাবে করে ব্লেন্ড করে নেব, একেবারে মিহি করে নেব। কুসুম গরম জল দিয়ে হাত এবং বাটি ধুয়ে দিয়ে দিলাম। আরো একটু জল লাগবে। তো একসাথে সবগুলো নারকেল চিপতে গেলে বেশি হয়ে যাবে, হাতের মুঠোয় ধরবে না। অর্ধেক করে নেব। কি গাঢ় দুধটা বের হয়েছে দেখুন। একেবারে বেশি চিপে রসটা বের করে নেব না, কিছুটা রস নারকেলে রেখে দেব। এটা অন্য একটা কাজে ব্যবহার করব।
আর চিপাচিপি করব না, এটাতে এখনো মিষ্টতা আছে। আমি যখন নারিকেলের এই চোবড়াগুলো ফেলে দেই তখন 2 বার করে কুসুম গরম জল দিয়ে চিপে ভালোভাবে রসটা বের করে নিই। যখন কোনো কাজে লাগাই তখন 2 বার করে চিপি না, 1 বার করে চিপেই হালকাভাবে চিপে একটু রস ওখানে রেখে দিই, যাতে ওই খাবারটা খেতে ভালো লাগে। বাকিটাও এভাবে করে চিপে নেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। নারকেল থেকে যেন ভালোভাবে তেলটা বের হয়ে যায় তার জন্য এভাবে করে বারবার ভিজিয়ে চিপে নিচ্ছি। একেবারে গাঢ় দুধটা বের হয়ে গেছে। বাস, আর বেশি চিপাচিপি করব না। এবার দুধটুকু গ্লাসে রেখে দেব। 4টা গ্লাস নিয়েছি, মনে হচ্ছে এখানেও 2 গ্লাস হবে। নারিকেলগুলো দেখুন, এগুলি দিয়ে এখন একটা কাজ করব, আগে এটা রেখে আসি। সবগুলো নারিকেল বাটিতে নিয়ে নিলাম, চাকাগুলো ভেঙে নিচ্ছি। 2 কাপের মতো আটা নেব। স্বাদ মতো লবণ দিয়ে আটা, লবণ নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। 4-5 দিন আগে সেম পদ্ধতিতে একটা নারিকেলের দুধ বের করে তেল উঠিয়েছিলাম। গ্লাসের থেকে তেলটা উঠিয়ে নিয়ে ওই বাকি দুধটা আমি ফ্রিজে নরমালে রেখে দিয়েছি, ওটা এখন ব্যবহার করব। এখানে জল ব্যবহার করব না। এই দুধটা দেখুন, একেবারে দুধের মতোই লাগছে। এখানে কিন্তু নারিকেলের মিষ্টতাটা আছে, শুধু তেলটা নাই। তো কি হলো, নারিকেলের স্বাদ ঘ্রাণ সবই থাকবে, শুধু তেলটা থাকবে না। তেল না হলেও কোনো সমস্যা নাই, মিষ্টতা আর নারিকেলের ঘ্রাণটা থাকলেই চলবে। তো এখন আমি এভাবে করে মেখে মেখে খুব সুন্দর মতো একটা ডো তৈরি করে নিলাম। এটা দিয়ে এখন রুটি বানাবো। একটু মোটা করে রুটিগুলি বানাবো, তার জন্য বড় করে নিচ্ছি। বেশি পাতলা রুটি বানালে আবার উঠাতে পারবো না, ভাজতে পারবো না। ওভেনের তারটা একটু লম্বা থাকাতে সুবিধা হয়েছে। তো ওভেনটাকে আমি রান্নাঘরের এখানেই রেখেছি, রান্নার সময় সিঙ্কে কোনো ব্যবহার করব না। দেখুন কত সুন্দর করে সমানভাবে বসিয়েছি, একেবারে জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়েছি। প্যানটা বসিয়ে দিলাম। ইলেকট্রিক ওভেনে ব্যবহার করার মতো শুধু একটাই ফ্যান আছে, আর যতগুলি ফ্যান আছে ওগুলি ব্যবহার করা যাবে না। এটার তলায় ম্যাগনেট থাকাতে এটা ওভেনের উপর বসালে গরম হয়, বাকিগুলো গরম হয় না। একটা রুটি বেলে নিচ্ছি, একটু মোটা করেই বেলবো। তবে স্বাভাবিকভাবে রুটির মতো ওইরকম গোলাকার হবে না, চারিদিকে ফেটে যাবে, কারণ এটাতে আটা কম। ফেটে যাচ্ছে। তো এই রুটিগুলি গোলাকার করার জন্য গোল কোনো বাটি দিয়ে কেটে নিলেও হয়। তো আমি আর গোল বাটি দিয়ে কাটলাম না, কারণ নিজেরাই তো খাবো, এখানে তো আর জামাই বেয়াই কেউ নাই। ওভেনটা অন করে দিলাম, 1000 ভোল্টেজ দিয়েছি, ভালোভাবে গরম হোক। রুটিটা মনে হয় বেশি পাতলা হয়ে গেছে, আর একটু মোটা হলেই ভালো হতো। যাই হোক, প্রথমটা। এভাবে করে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নেব। লাকড়ি অথবা গ্যাসের চুলায় মাটির খোলা হলে রুটিতে একটু দাগ লাগতো, খেতে খুব ভালো লাগতো। তবে রুটিটা সুন্দর মতো হয়ে গেছে, ফুলে নাই, খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে।
এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেব, তবে এত পাতলা করব না, আর একটু মোটা করে বানাবো। মোটা করে আরও একটা রুটি দিয়ে দিলাম। গরম গরম রুটিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগছে। এভাবে নারকেল দিয়ে আমি চিতই পিঠা বা গোল্লা পিঠা এসবও বানাই, অনেক ভালো লাগে খেতে। এগুলি হলো তিল। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। এখন দুপুরের রান্না বসালাম। আজ তিলের ভর্তা করব। তিলের ভর্তা আমি কয়েকবার করেছি, অনেক ভালো লেগেছে খেতে। তিলগুলো এভাবে শুকনো খোলায় একটু লালচে করে ভেজে নেব, তবে পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এরকম করে ভেজে নিয়েছি। প্যানটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কাপড়টা একেবারেই পরিষ্কার। প্রতিদিন রান্নার পরে আমি সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রাখি। অল্প সরিষার তেলে কয়েকটা শুকনো মরিচ আর অল্প কিছু বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম। এগুলো খুব সুন্দর মতো ভেজে নেব। এক সাইড করে এদিকে পেঁয়াজগুলিও ভেজে নেব। শাক ভাজার জন্য রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছি, সাথে পেঁয়াজগুলো রেখেছিলাম, তো পেঁয়াজগুলো নিয়ে নিলাম। একদিকে পেঁয়াজগুলো ভেজে নেব, আরেকদিকে বাদাম আর শুকনো মরিচগুলো ভেজে নেব। এখন দিচ্ছি কোরানো নারিকেল। নারিকেলের মালা থেকে যে নারিকেলগুলো চেঁচে নিয়েছিলাম ওটাই। অতটা লাগবে না, অল্প করেই এখানে নিয়ে নিলাম। বাদাম আর মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। মরিচগুলো বেশি কালো করি নাই, একেবারে মচমচে এবং লালচে টাইপের আছে, ওই মুহূর্তে উঠিয়ে নিলাম। এবার নারিকেল আর পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। নারিকেলটা ভালোভাবে ভাজা হলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর মতো নারিকেল আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। বাদামের সাথে তিলটাও রেখে দিচ্ছি। এই প্লেটেই পেঁয়াজ আর নারিকেল উঠিয়ে নেব। চুলার তাপটা একেবারে কমিয়ে রেখেছি। এক ফ্যানেই সব রান্না করতে হবে, তাই আগেই ভেবে রেখেছি প্রথমে কোনটা করব, পরে কোনটা করব। এখানে ভাতও রান্না করতে হবে, তাই ভাতের চাউলও ধুয়ে রেডি করে রেখেছি। এগুলি ভালো করে উঠিয়ে নিয়ে আবারও সরিষার তেল দিচ্ছি অল্প করেই। তেল গরম হলে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কত সুন্দর করে সব ভেজে রেখেছি দেখুন। ভর্তাটা কিন্তু খুবই চমৎকার হবে। রসুন কাঁচামরিচ ভাজা হলে এখন শাক দিয়ে দেব। এগুলি হলো ডাঁটার শাক। স্বাদ মতো লবণ দিলাম। কচি দেখে এক মুঠো ডাঁটা এনেছিলেন মাছ দিয়ে রান্না করার জন্য, তো উনি সব কেটে কুটে রেডি করে রেখেছেন। ডাঁটাগুলো আলাদা করে নিয়েছেন আর শাকগুলো আলাদাভাবে বেছে রেখেছেন। পরে আমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। আজ শাকগুলো রান্না করছি, ডাঁটাগুলো রেখে দিয়েছি ফ্রিজে, আগামীকাল রান্না করব। গতকাল মাংস রান্না করেছিলাম, মাংসের অর্ধেকের বেশি রয়ে গেছে, তার জন্যই আজ আর মাছ রান্না করব না। আজ শুধু শাক ভাজা আর তিল ভর্তা, এটা হলেই চলবে। প্যানটা আবারও বসিয়ে দিলাম, ভাত রান্না করব। পরিষ্কার কাপড়টা দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ বারবার ধুইতে গেলে তলায় যদি জল থাকে তাহলে রান্না করতে সমস্যা আর বিপজ্জনকও হতে পারে। তার জন্যই এই পদ্ধতিটা করেছি। পরিষ্কার করে মুছে নিয়ে ধুয়ে রাখা ভাতের চাউল দিয়ে দিলাম। চাউলের ডাবল জল দিচ্ছি। বসা ভাত রান্না করব। ভাতগুলো ঝরঝরে হবে এবং খুব সুন্দর মতো তুলতুলেও হবে। ঢাকা দিয়ে চুলার তাপ 800-তে করে দিলাম। আস্তে আস্তে রান্না হোক, একটু খেয়াল রাখতে হবে উতলিয়ে যেন মারটা পড়ে না যায়। এদিকে আমি তিল ভর্তাটা পিষে নেব। তিল, বাদাম, শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ একসাথে 2বার করে বেটে ভালো করে গুঁড়ো করে নেব। এখনই জল দিলে বাটা যাবে, তবে
মচমচে বাটার যে একটা সুন্দর গ্রান, ওই জিনিসটা পাবো না। তার জন্যই প্রথমে শুকনো 2 বার করে বেটে গুঁড়ো করে নিচ্ছি। দারুণ একটা গ্রান বের হয়েছে। তিল, বাদাম, নারকেল একসাথে হলে কেমনটা চমৎকার হবে একবার ভেবে দেখুন। ফিল্টার থেকে বাটিতে করে অল্প একটু খাওয়ার জল নিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে তিল আর বাদাম একটু ভিজিয়ে নিয়েছি। বাটতেও সুবিধা হবে আর ভর্তাটাও খুব সুন্দর হবে। ভাজা নারকেল আর পেঁয়াজ নিয়ে নিলাম। দেখতে যে কি ভালো লাগছে, আর খুব সুন্দর একটা গ্রানও বের হয়েছে। ঘরে যদি সামান্য এ ধরনের উপকরণগুলো থাকে, এভাবে করে বুঝে শুনে একটা ভর্তা তৈরি করে নিলে দুপুরের খাবারটা একেবারে খুবই চমৎকার হয়। সব সময় আমি এরকম একটা মুখরোচক খাবার রাখার চেষ্টা করি। হয়ে গেল চমৎকার স্বাদের তিল ভর্তা। উঠিয়ে নিলাম। পাটাটা কত তেলাক্ত হয়ে আছে, ঘুরিয়ে নিচ্ছি তাও একটু লাগছে না, সব উঠে এলো। শাকের এক সাইডে নিয়ে নিলাম তিল ভর্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি চমৎকার লাগবে। এদিকে ভাতে বলক এসে গেছে। চুলার তাপটা আরো কমিয়ে 500-র ভিতরে রেখেছি। নেড়ে চেড়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো রান্না করে নিয়েছি। সব কিছু গুছিয়ে নিয়ে ওনাকে জিজ্ঞাসা করছিলাম ভাত নেব কিনা। উনি বলছেন এখনো তো ক্ষুধাই লাগে নাই। 11টার দিকে নারিকেলের রুটি খেয়েছিলাম, এত সহজে ক্ষুধা কেমনে লাগে। তো আমি তখন চিন্তা করলাম তাহলে আমার কাজগুলি করি। তখন সকাল থেকে যা যা ভিডিও করেছিলাম সব ভিডিওগুলি এডিট করে রেডি করে নিয়েছি, শুধু খাওয়ার ভিডিওটা রয়েছে। এখন দিনের 4টার উপরে বাজে। উনি বলছেন তাহলে ভাত নিয়ে নাও, আর বসে থেকে লাভ নাই, খেতে তো হবেই। তো ভাত বেড়ে নিচ্ছি। ভাত রান্নার পরে পাতিলে উঠিয়ে নিয়েছিলাম। এরপরে টাওয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে রেখেছি। ভাতগুলো এখনো খুব গরম। ভর্তা দিনই খাইছো, ভালো হয়েছে। ওই বোতলটা দেখছেন, মিল মিল ভিনেগার খাই, তুই খাবে নি? ভিনেগার খাইলে তিল তো হাই প্রোটিন, গ্যাস হইতো না আর পেটে। ধরো দিকে দিকে দিকে। এত সুন্দর হয়েছে এবারের ভিনেগারটা, খুব সুন্দর হয়েছে। লোভনীয় তিল ভর্তা। চমৎকার। 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ ভিনেগার দিয়ে খেয়ে নিলাম। এখন যেই ধরনের খাবার খাই না কেন পেটে কোনো গ্যাস হবে না। এভাবে তিল ভর্তা আরো কয়েকবার করেছি, অনেক চমৎকার লেগেছে খেতে। সেই স্বাদ কল্পনা করে আজ আবার বানালাম, আজও অনেক চমৎকার হয়েছে। স্বাদ হয়েছে নি? স্বাদ রান্না করতে সুবিধাই আছে, তবে বিল কেমন এই কোনো
সবাই তো কর বিল কমাই, বিল বেশি আইতো না, যে পরিমাণে গ্যাসে খরচ হয় গ্যাসে তুমি কম খরচ হবে। দুইটা করে রুটি খেয়েছি, রুটিগুলা খাইতে খুব ভালো লাগছে, ঠিক না? এরকম বুঝে শুনে প্রাকৃতিকভাবে অর্গানিক খাবারগুলো খেলে ক্ষুধাও কম লাগে, স্বাস্থ্যও ভালো থাকে। পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।